নমস্কার। শীতের সকালে আজকে নতুন যাত্রা শুরু হচ্ছে মুর্শিদাবাদে। আর আজকে যাত্রা শুরু হচ্ছে বনগাঁ স্টেশন থেকে। তো ট্রেনটা এই জাস্ট ছেড়ে দিল, পুরো 8টা 27-এর সময় 8টা 28-এই ছেড়ে দিল। তো আজকের যাত্রা একদম লোকাল ট্রেনে বনগাঁ থেকে মুর্শিদাবাদ ডাইরেক্ট ট্রেন একটাই রয়েছে, প্রতিদিন সকাল 8টা 27-এ ছাড়ে এখান থেকে। এবং সেই ট্রেনের জার্নির জন্য অনেকে ওয়েট করে থাকে, বিশাল ভিড় হয় সেই ট্রেনে। এই যে বিশাল ভিড়, ওঠার থেকেই ভিড়। ট্রেনটা আসতো লেট করে, আর লেট করে আসার জন্য আগে থেকে অনেক লোক ছিল। তো চলুন নতুন একটা জার্নিতে আজকে মুর্শিদাবাদ নবাবের শহর ঘোরাবো আপনাদের। সেখানে একদিন বা দুদিনের কীভাবে ঘুরবেন পুরোটাই দেখতে থাকুন। তো আজকে এখন 8:30 বাজে, কিন্তু কুয়াশা কমার একদমই নাম নেই। প্রচণ্ড কুয়াশা রয়েছে আজকে সকাল থেকেই বিশাল কুয়াশার চাদরের উপর ঢেকে গেছে পুরো শহর। তো ট্রেন যাচ্ছে, ট্রেনটা আসলো দেরিতে। এই ট্রেন জেনারেলি আধ ঘন্টা আগে পৌঁছে যায় এখানে, সেক্ষেত্রে এসেই মোটামুটি 5-6 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে। তো আজকে ট্রেন লেট হবে যেটা মনে হচ্ছে, কারণ এত কুয়াশা এখান থেকে মোটামুটি 20-30 মিটার আগে পর্যন্ত আর কিছু দেখা যাচ্ছে না। তো 9:30 বাজে এসে পৌঁছালো রানাঘাট জাংশন। এখানে মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়ে আবার ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে লোকাল ট্রেনের মতোই চলে যায় পুরোপুরি লালগোলা। এখানে বিশাল ভিড়, এখান থেকে ওঠা নামাও বেশ ভালোই হয়। তো আমাদের ট্রেন আজকে পার্শিয়ালি ক্যান্সেল বলতে আমাদের রেজিনগর পর্যন্ত যাবে। হঠাৎ করে যখন ট্রেনের টিকিট কাটলাম তখন ওটা ক্যান্সেল ছিল না, তো এখন ট্রেনে ওঠার পর দেখছি ক্যান্সেল। ইন্ডিয়ান রেলওয়ের এই সিস্টেমটা খুবই বাজে। তো এখন আমরা নামলাম পলাশিতে। এখান থেকে আমাদের বাস স্ট্যান্ড যেতে হবে, এবং বাস স্ট্যান্ড গিয়ে বাসে করে যেতে হবে বহরমপুর, এবং বহরমপুর থেকে আবার টোটো নিয়ে যেতে হবে মুর্শিদাবাদ বা হাজারদুয়ারি। এই ট্রেনটা একবারেই চলে যেত, এখান থেকে আর 1 ঘন্টা সময় লাগতো হাজারদুয়ারিতে। কিন্তু এই ট্রেন মিস জন্যে বা ট্রেন ক্যান্সেল জন্যে এটা হলো। তো রেজিনগর পর্যন্ত যাবে। রেজিনগর থেকে NH বা ন্যাশনাল হাইওয়েটা অনেকটা দূর, পলাশি থেকে কিছুটা কাছে, ওর জন্য পলাশিতে নামলাম। আর ইন্ডিয়ান রেলওয়ের এই বিষয়গুলো খুবই খারাপ। যদি আগে থেকে নোটিফাই করে দিত বা নোটিফিকেশান আগে থেকে বলতো, অ্যানাউন্সমেন্টও যদি করতো, তাহলে এই সমস্যাটা হতো না। ট্রেনে ওঠার পর রানাঘাটে আসার পর এটা অ্যানাউন্সমেন্ট হলো। দুজন পাল্লাপাল্লি দিয়ে এরকম ট্রলি নিয়ে দৌড়চ্ছে। এরা ট্রলি নিয়ে খুব মজা পাচ্ছে ঘুরতে গিয়ে, অনেকদিন পর ঘুরতে বেরোচ্ছে এরা। এই ট্রলি রেস হচ্ছে নাকি? দাঁড়া আস্তে আস্তে যা। ট্রলি রেস। ট্রেন ক্যান্সেল চলে পলাশি থেকে প্রথমে আসতে হলো বেলডাঙ্গা ট্রেকারে, ম্যাজিকের মতো ট্রেকার। আর বেলডাঙ্গা থেকে বহরমপুর, সেটাও ম্যাজিকের মতো ট্রেকার। মোটামুটি আজ থেকে 50-60 বছরের পুরনো গাড়িতে আসতে হলো। ট্রেন ক্যান্সেল থাকলে যদি আগে থেকে নোটিফিকেশন না পাওয়া যায় বিশাল সমস্যা হয়। এবার এখান থেকে আরও ট্রেকার বা টোটো এইসবে করে যেতে হবে, বা অটো এইসবে করে যেতে হবে লালবাগ বা হাজারদুয়ারির সামনে। তো অনেক ব্রেক জার্নি করে আসতে হলো। মোটামুটি ট্রেনটা ক্যান্সেল জন্যে পার হেড 100 টাকা করে বেশি যাতায়াতে পড়লো। ওদিকে দুটো ট্রেকার, একটা অটো, ওদিকে 25-30 এরকম 35 এরকম ভাড়া। তো এখানে এসে প্রথমের কাজ হলো আমাদের একটা হোটেল নেওয়া। একটা হোটেল দেখা হয়েছে, অনেকগুলো হোটেলই দেখা হয়েছে, আমাদের একটা বেটার লাগলো এই হোটেলটা। এটা হচ্ছে হোটেল অনামিকা। তো অনামিকায় ঢুকছি আমরা। 2টো রুম চুজ করেছি এখানে, 2টো রুম চুজ করা হয়েছে, এবং 2টো রুমের ভাড়া এবং রুম কীরকম সেটা দেখাচ্ছি। তো হোটেল অনামিকা এটা হচ্ছে অন সিজন এবং ডিসেম্বরের একদম শেষের দিক, জানুয়ারির শুরুতে এরকম জন্যে এখন ঘর ভাড়াটা একটু বেশি। লাইট নেই এদিকে। আমাদের 2টো ঘর পরপর, এটা আর এটা। ঘরটা বেশ বড়ই রয়েছে। একটা ওই ডবল বেড না 4 বেড? এটা
ডবল বেডেড খাট, ড্রেসিং টেবিল, আর এদিকে কম্বলও রয়েছে, শীতকাল কম্বল না থাকলে উপায় নেই। টিভি নেই ঘরে। আর এদিক থেকে ব্যালকনি রয়েছে একটা, যেটা দিয়ে মোটামুটি রাস্তার বাইরের দৃশ্যটা উপভোগ করা যাবে। এই হচ্ছে এখানকার ব্যাপার। এটা এসি রয়েছে, যদি গরমকালে আসে এসি নিতে পারে, এবং গিজারের সিস্টেমও রয়েছে। তো এই রুমটা হচ্ছে আমাদের কাছ থেকে নিচ্ছে মাত্র 700 টাকা, আর গিজার ফেসিলিটি যদি অ্যাড করা যায় তাহলে 800 টাকা। এই হচ্ছে রুমের ব্যাপার। তো এই দুটো রুম আমরা পরপর নিচ্ছি, দুটো ফ্যামিলি যেহেতু, তাই দুটো রুম। তো আমরা যেটা আছি তার নাম হচ্ছে নিউ অনামিকা, তাই তো? নিউ অনামিকা, এটা বেশ ভালো। তো এখানে যদি কেউ আসে, তোমাদের অনলাইন বুকিং সাইট কি, অনলাইন বুকিং নাম্বার কি? অনলাইন বুকিং নাম্বার, মোবাইল নাম্বার কি আছে যেটা অনলাইন বুক করতে পারবে? এই নাম্বারটা লাস্ট। আচ্ছা, শেষে 50, এটাই বুক করলে হয়ে যাবে? ওপরে দুটো আছে নাম্বার, শেষে 50 যেটা, আমি তাও বলে দিচ্ছি যদি ব্লার আসে, 9332966650। তো আমাদের 700 করে দুটো ঘর পড়েছে, ঘরের পেমেন্টটা হয়ে গেল, আর বাকি সমস্ত পেপারসও কাজ হয়ে গেল। তো এখানে আর যদি সবাই আসে একটা করে আই কার্ড নিয়ে আসবে, তাই তো? এখান থেকে বেরিয়ে আমরা বাদবাকি জায়গাগুলো ঘুরবো, প্রথমে খেয়ে নিই। মোটামুটি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারি দেখতে। মুর্শিদাবাদের যে মূল আকর্ষণ হাজারদুয়ারি, সেটা দেখতে এখন আমরা যাচ্ছি। তো হাজারদুয়ারির গেটের ঠিক পাশেই আমাদের হোটেলটা নেওয়া হয়েছে, হোটেল অনামিকা, যেটা আপনাদের দেখালাম। আপনারা এটাও নিতে পারেন এখানে আসলে, এবং অনলাইন বুকিং প্রসেসটাও করতে পারেন। এটা হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, যেটা মুর্শিদাবাদেরই ঘোড়ার গাড়ি। এর জন্যই বেসিক্যালি মুর্শিদাবাদে এসে টোটোয় না উঠে এতে চড়ে অনেকে। তো ভেতরে ঢোকার পরে যেটা একদম হাজারদুয়ারি প্যালেসের ভেতরে আর ভিডিও করার ছবি তোলা অ্যালাউ নেই, তার আগে পর্যন্ত রয়েছে। এই যে সেই হাজারদুয়ারি নতুন রং করা হয়েছে, ওখানে বেশ সুন্দর লাগছে। আমরা কাছে গিয়ে দেখবো এবং আপনাদের দেখাবো। তো এখানে ঢুকেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, বাঁদিকের থেকে আমাদের টিকিটটা কেটে নিতে হবে। টিকিট কাটা হলো, টিকিট প্রাইস এখন করেছে 25 টাকা। তো 1 বছর আগে যেটা ছিল 20, এখন করেছে 25। টিকিট কাটা হলো। ভেতরে ঢোকার জন্য টিকিট কিছু লাগে না, এই প্যালেসের ভেতরে বা মিউজিয়ামে ঢোকার জন্য এই টিকিটটা লাগে। জেনারেলি টিকিটটা দেখে প্যালেসের একদম আগে, কিন্তু এখন পিক সিজন, তাই একদম গেটে ঢোকার মুখেই টিকিটটা দেখছে। একবারে টিকিট কেটে পুরো ভেতরে এবং প্যালেসের ভেতরে চলে যাবে। প্যালেসের ভেতরে ঢোকার জন্য আর আলাদা করে টিকিট চেক করবেন। আর এটাই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। আমরা পুরোটা ঘুরবো, এখানে যা জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। তার আগে হাজারদুয়ারি প্যালেসের ভেতরে ঢুকে তার মিউজিয়ামের যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখি। ভেতর থেকে ঘোরা হলো এবং ঘুরিয়ে একটাই উপলব্ধি, হাতির দাঁতের যে কটা জিনিস রয়েছে তাতে করে মনে হয় যে কয়েক লাখ হাতি হয়তো এখানেই মারা হয়েছিল। তো ভেতর থেকে বেরিয়ে, ভেতরে কোনোরকমভাবে ফটোশ্যুট বা ক্যামেরা অ্যালাউ নেই, ভেতর থেকে বেরিয়ে বাইরে এসে আমরা দেখছি। এবং এখান থেকে সামনের দৃশ্যটা আগে থেকে এইরকম। সামনে রয়েছে ইমামবাড়া, ওটা হচ্ছে মহরমের 10 দিন খোলা থাকে, বাদ বাকি সবসময় ওটা বন্ধ থাকে। হাজারদুয়ারি আর ইমামবাড়ার মাঝখানে একটা কামান রাখা রয়েছে, এটা হচ্ছে সেই বিখ্যাত কামান, মানে বিশাল বড় কামান। এটাই হচ্ছে একমাত্র বড় কামান। এই কামান সারা জীবনে একবারই এটা চালানো হয়েছিল, এবং এটার তীব্রতা এবং ভাইব্রেশন এমন ছিল, বিশাল বড় কামান এটা, যে তীব্রতা এবং ভাইব্রেশন এমন ছিল যে যখন চালানো হয়েছিল কয়েক কিলোমিটার রেডিয়াস জুড়ে অনেকে বধির হয়ে গেছিলেন, এবং যেই সমস্ত গর্ভবতী মা ছিল তাদের গর্ভপাত হয়ে গেছিলো এই কামান। ওর জন্যে সেই একবারই চালানো হয়েছিল, আর চালানো হয়নি। এটা হচ্ছে ইমামবাড়া, যেটা দেখা গেল দূর থেকে। ইমামবাড়া হচ্ছে একটা ধর্মস্থান মুসলিমদের। তো এখানে মহরমের দিন যেটা বললাম খোলা থাকে, বাদ বাকিটা বন্ধ থাকে। তো হাজারদুয়ারি ভ্রমণ করে বিকেলবেলা গঙ্গার তীরে কাটিয়ে সন্ধেবেলা চলে গিয়েছিলাম মতিঝিলে। মতিঝিলে আগে লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো হতো। মুর্শিদাবাদের পলাশির যুদ্ধের ইতিহাস খুব সুন্দরভাবে বর্ণনা করা হতো। এটা এখন বন্ধ হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা শুধুমাত্র লাইট এবং ওয়াটারের একটা শো হয়।
তো মতিঝিল দেখে আসলাম, এখন বাজে 7:30 8টা। আগে মতিঝিলে এসে একটা শো দেখেছিলাম, লাইট অ্যান্ড সাউন্ডের শো। ওই সিরাজদৌল্লা নাটক আছে শচীন্দ্রনাথ সেনগুপ্তের, ওই নাটকের চিস্ট বা এই যে পুরো সাম্রাজ্য পতন বা বাংলার শেষ স্বাধীন নবাবের যে পরাজয়, সেই ইতিহাসটা একটা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বর্ণনা করা হতো আগে, কিন্তু বর্তমানে সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যেটা দেখে খুবই খারাপ লাগলো, যে একদমই বন্ধ হওয়া উচিত নয়। তো কী আর করা যাবে, বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র এই ওয়াটার শোটা হয় এখন, এই ওয়াটার শোটাই চলছে। তো ওখান থেকে আসলাম মতিঝিল থেকে, এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুম, আবার কালকে সকালবেলা উঠে সেকেন্ডে পুরো মুর্শিদাবাদের বাদবাকি যে দেখার জায়গাগুলো রয়েছে সেগুলো দেখব। আমাদের সেকেন্ডে মুর্শিদাবাদ ভ্রমণ শুরু হয়ে গেছে। টোটো ভাড়া করা হলো এই দাদার, তো দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। খুব কম 400 টাকায় পুরোটা করা যাচ্ছে, এবং কাটরা মসজিদ ঘুরে যদি স্টেশনে নামা হয় সেক্ষেত্রে 50 টাকা বেশি, অনেকটাই কম, অন্য টোটো থেকে অনেকটাই কম। অনেক বার্গেনিং করা হলো, বার্গেনিং করে এটাই ওঠা হলো। তো এখান থেকে আমরা এতগুলো জায়গা ঘুরবো, এদিকের যে 5টা 6টা জায়গা রয়েছে ওটা, তারপর কাটরা মসজিদ, এটা হয়ে স্টেশন। আজকে আমাদের প্রথম স্পট জিবাউন্নেসা কবর, যে জিবাউন্নেসা ছিল মুর্শিদ কুলি খানের মেয়ে, তার কবর। তো ঢোকার পথটা ঠিক এরকম, আর এখানে উর্দু ভাষায় কিছু একটা লেখা আছে। আর ডান দিকে আমি একটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা। আচ্ছা, আর সুজাউদ্দৌলার স্ত্রী। তো এই কবরটার একটা বিশেষ ইতিহাস আছে, মানে কথিত আছে যে এই আজিমুন্নেসা বেগম কঠিন একটা রোগ হয়েছিল, এবং কোনো একটা কবিরাজের পরামর্শে তিনি লুকিয়ে লুকিয়ে বাচ্চাদের, মানে একদম ছোট্ট বাচ্চাদের কলিজা কেটে খেত, মানে জ্যান্ত বাচ্চাদের এনে কেটে কলিজা খেত, ওইটা দিয়ে ওষুধ তৈরি করা হতো। তো ওইটা দিয়ে ওষুধ তৈরি করে খেলে নাকি অসুখ কমে যাবে, এটা একটা ব্যাপার ছিল। তো অসুখ কমে যাওয়ার পরেও ওই বিষয়টা তার হচ্ছে নেশার মতো হয়ে গেছিলো, এবং এটা যখন জানাজানি হয়ে যায় এদিক ওদিকে, মানে যখন মুর্শিদ কুলি খানের কাছে এই কথা পৌঁছায়, সুজাউদ্দৌলার কাছে পৌঁছায়, তখন তাকে জীবন্ত কবর দেওয়া হয়। আর এই যে মূল তার বাবার মতোই তার এখানে একটা ছিল মসজিদ, মসজিদের গেটের সামনেই কবর দেওয়া, এর ওপর দিয়ে হেঁটে যেতে হবে, আর কবরটা ঠিক এর আগে বাঁ দিকে। এই যে কবর থেকে উপরে আমরা উঠে উপরের দিকে যাব। তো এখান থেকে উপরে উঠে এরকমভাবে যেতে হবে, মানে কবরটার নিচে যাওয়া আর উপর দিয়ে হাঁটতে হবে। তার একটাই কারণ, উপর দিয়ে হেঁটে গেলে মানে তার সবাই পায়ে মারিয়ে যাবে আর কি, উপর দিয়ে হেঁটে গেলে তার পাপ স্খলন হবে বলে মনে করা হয়। আর এই পাপ স্খলনের জন্যই নিচে কবর করা হয়েছে, আর উপর দিয়ে হাঁটার জায়গা করা হয়েছে। এখন শীতকাল, কালকে রোববার ছিল, বিশাল লোক ছিল, আজকে সোমবার, লোকের সংখ্যাটা একটু কম, তাও বেশ ভালোই ভিড় আছে। সামনে একটা বাগান মতো করা হয়েছে, যেহেতু একটা কবর যে মসজিদটা ছিল, মসজিদটা পুরোপুরি ভেঙে গেছে এবং তার দরজাটাকেই অবশিষ্টাংশ রয়েছে, আর কিছুই নেই। একটা কবর, পুরো জায়গাটা ঘিরে একটা পার্ক মতো করা হয়েছে, যাতে দেখতে সুন্দর লাগে পর্যটকদের কাছে। আর এই জায়গাটায় ছবি তোলার জন্য ভিড় বেশি হয় মানুষের। এটাই ছিল সেই মসজিদের গেট, আর মেন গেট এটা। গেটে ঢুকে এইদিকে পুরো মসজিদটা ছিল, এটা এখন ঘিরে দেওয়া হয়েছে। পেছনে যে চাষের জমিটা ছিল, জমিটা রয়েছে এখন, পুরো অঞ্চল জুড়ে মসজিদ ছিল, যেখানে আজিমুন্নেসা বেগম নামাজ করতেন। তো এখন সেটা পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে, ধ্বংস হয়ে গেছে পুরোপুরি, ওই জন্য এই অংশটুকু ঘিরে দেওয়া হয়েছে। আর এই পাঁচিল দিয়ে মসজিদের এইটুকু অংশ রয়েছে, আর মসজিদের যে গেটের এইটুকুই এখন পর্যন্ত বেঁচে রয়েছে। আজিমুন্নেসা বেগমের কবর দেখে বেরোচ্ছি। এবার আমাদের নেক্সট স্পট হচ্ছে গিয়ে ওই মির্জাফরের পরিবারের 1100 কবর। এখান থেকে বেরিয়ে আমরা ওইটাই যাব। আমরা চলে এসেছি নবাব মির্জাফরের পরিবারের ঐতিহাসিক 1100 কবর। এটা হচ্ছে 1100 কবর, এর প্রবেশ মূল্য 10 টাকা, টিকিট কাটা হলো। আর ঠিক বিপরীতেই রয়েছে মির্জাফরের পার্সোনাল মসজিদ, এখানেই তিনি নামাজ করতেন। এই মসজিদে ঢোকা যায় না, আর এই কবরে ঢোকা যায়, যার টিকিট 10 টাকা। একটা গাইড দেবেন, বিনা গাইডে কিছু বুঝতে পারবেন। তো এখানে বিভিন্ন কবর রয়েছে। এটা হচ্ছে গিয়ে সুজাউল মলিক। এই যে 3টে মেন কবর রয়েছে, এখানে আবার ছোট ছোট পায়রার কবরও রয়েছে। এই কবর নিয়ে, মুর্শিদাবাদের পুরো 1100 কবর নিয়ে যেখানে ইতিহাস ঘুমিয়ে রয়েছে, এই বিষয়টি নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে। ওটায়
সম্পূর্ণ বিস্তারিত কোনটা কার কবর কখন দেওয়া হয়েছিল তার বিশেষ মাহাত্ম্যটা ওর মধ্যে বলা আছে। আজকে শুধুমাত্র এই কবরটা দেখার 1100 কবর, 1100 পিস কবর, মানে পুরো 1100টা কবর রয়েছে এখানে। ওইদিকে রয়েছে যেগুলো ঘেরা রয়েছে, এই ঘেরা অংশগুলো রয়েছে বেগমদের কবর, এখানেও তাই রয়েছে। আর যে খোলা অংশগুলো বা খোলা কবরগুলো রয়েছে এটা হচ্ছে পরিবারের পুরুষ মানুষ এবং বাচ্চাদের কবর ওদিকে রয়েছে। এই যে ঘেরা ঘেরা কবরগুলো রয়েছে এটা পরিবারের মহিলাদের কবর। কোথায় মির্জাফরের কবর কোনটা? মির্জাফরের কবর কোনটা এখানে? ওইটাই, এটা তো মির্জাফরের বংশের সবার কবর। হ্যাঁ। আর মির্জাফরের প্রকৃত কবর কোনটা? প্রকৃতি ওই যে গাছতলা, এই গাছতলায় যেটা পুরনো কবর, মির্জাফরের হ্যাঁ। কবর ওইটাই। হ্যাঁ। আচ্ছা, 700 বছর আর এটা কি নবাব বংশের কবর নাকি? মির্জাফরের বংশ। আচ্ছা আচ্ছা, মির্জাফরের বংশের কবর। নবাবের বংশ নাই। আচ্ছা, খোঁজবাগে কবর রয়েছে। হ্যাঁ, কিন্তু এই মির্জাফরের কবর এখানেই হবে। আচ্ছা। ওর বংশধর যত ফ্যামিলি সব এইখানেই হবে। যারা মারা যাবে এখানেই কবর দেওয়া হবে, অন্য দেওয়া হবে না। আচ্ছা, সে যেখানেই মারা যাক, যেখানেই মারা যাক এখানে এসে কবর দেওয়া হবে। কবর দেবে। ওই যদি যদি পাকিস্তানে মরে তাও লাশ চলে আসবে এখানে, এসে কবর হবে। পাকিস্তানে মরলেও লাশ এখানে এসে কবর হবে। হ্যাঁ, এটাই নিয়ম। পুরো যে বাউন্ডারিটা দেওয়া রয়েছে এই বাউন্ডারিটার মধ্যে পুরোই কবরস্থান, তাই তো? এখনো এখানে কবর থাকে মানে। এইটা ওই দেখাবার জন্য। এটা হচ্ছে মির্জাফরের বাড়ির গেট, বাড়ি ভেঙে গেছে, গেট রয়ে গেছে। ভেতরে কি কিছু আছে? আচ্ছা, তো এটা শিয়া মুসলিমদের ধর্মস্থানের জায়গা এটা। তো এটা টোটোতে যেতে যেতেই দেখা যাবে, বা যদি আপনারা ঘোড়ার গাড়ি করেন যেতে যেতেই দেখতে পারবেন। তো নেক্সট স্পট দেবী সিংয়ের রাজবাড়ি। আমাদের তৃতীয় স্পট হবে নসিপুর রাজবাড়ি। নসিপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা দেবী সিং। এটা নসিপুর রাজবাড়ির মেন গেট। এখান থেকে ঢুকে টিকিট কাটতে হবে। এখানে টিকিট 20 টাকা করে। হ্যালো, ভেতরে ঢুকে ডান দিকে টিকিট কাউন্টার, আর আমরা ডান দিকে টিকিট কেটে এই ভেতরে প্রবেশ করব। এটাই হচ্ছে মূল রাজবাড়ির প্রবেশপথ ছিল আগে, কিন্তু এখন যেহেতু ভেতরে মিউজিয়াম করা হয়েছে, দেখার জিনিস করা হয়েছে, তাই এটা বাহির পথ। বেরোনোর সময় এদিক থেকে বেরোবে, আর প্রবেশপথ হচ্ছে ডান দিকে। এটাই প্রবেশপথ, এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব। তো এটা দিয়ে প্রবেশপথ, এটা দিয়ে ভেতরে প্রবেশ করছি। এখান থেকে লেখা আছে সামনে এগিয়ে চলুন। তো এখান থেকে ভেতরে ঢুকে প্রথমেই হচ্ছে বিশেষ বিষয়গুলো। প্রথমে এখান থেকে আমি একটা মন্দিরের দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে হনুমানজির একটা মূর্তি দেখতে পাচ্ছি। আর একটা কথা বলে দিই, এই যে দেবী সিংয়ের বাড়ি, এখানে হীরাবাইকে ফাঁসি দেওয়া হয়েছিল। হীরাবাই ছিল তখনকার দিনের একটা বিশাল নামজাদা নর্তকী। ঢুকে ডান দিকের যে অংশগুলো রয়েছে এখানে ওই পুরোনো দিনের জিনিসপত্র রাখা রয়েছে, বেশি কিছু না। আর সামনে দূর থেকে আমি এই হনুমান মূর্তিটা দেখছিলাম। হনুমানজির মূর্তি গন্ধমাদন পর্বত উঁচু করে নিয়ে যাচ্ছে সেই মূর্তিটা। এখানে জুতো খুলে মন্দিরের উপর উঠতে হবে। আচ্ছা, তো ব্যাপার এইখানে সামনের দিকটায় বেশ সুন্দর নকশা এবং স্কাল্পচার করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। ফটোশ্যুটের জন্য এটা পারফেক্ট হয়, এবং এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটও করে, বা এমনি যে ফটোশ্যুটগুলো আছে ওগুলোও করা হয়, যেটা শুনলাম ওখান থেকে। তো বাইরেটা ঘোরা যাবে, বা দেবী সিংয়ের যে রাজবাড়ি, নসিপুর রাজবাড়ি, এর বাইরেটা পুরো ঘুরে দেখা যাবে। ঘুরে দেখে ভেতরে যেই মিউজিয়ামটা রয়েছে, মানে এই যে অংশটায় যে মিউজিয়ামটা রয়েছে, মেন রাজবাড়ি প্রাঙ্গণের দোতলায় যে মিউজিয়ামটা রয়েছে, ওই মিউজিয়ামের ভেতরে ভিডিও শ্যুট করা যাবে না। বাদবাকি সব জায়গাগুলোতে ভিডিও শ্যুট করা যায়। তো আমরা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের এত সুন্দর কারুকার্য করা বিল্ডিংগুলো দেখাই। এখানে মন্দিরের একটা গেট করা রয়েছে, খুব সুন্দর এবং দারুণ কারুকার্য করে গেটটা করা। আর এখানে ভেতরে, মন্দিরের ভেতরে অনেক দেবতার পাথরের মূর্তি রাখা রয়েছে। মন্দিরটা এখন বন্ধ সকাল বলে, মোটামুটি 11টা-12টা নাগাদ খুলে যাবে এটা। আর এর ভেতরেই অনেক পায়রা রয়েছে। এই কাজগুলো পুরো পাথরের কাজ, শ্বেত পাথরের কাজ পুরো। তো বাইরের অংশটায় গোলভাবে ঘুরে প্রচুর দেবদেবীর মূর্তি রাখা রয়েছে, যেগুলো এখন পূজিত হয় না, এখানে রাখা রয়েছে। পূজিত হয় ওই মন্দিরটায়, একদম সামনের মন্দিরটায় যেটা দেখালাম। এই দেবদেবীর সমস্ত ছোট্ট সংস্করণ ওখানে রাখা হয়েছে, ওখানে পুজো হয়। আর এগুলো এমনি দেখার জন্য, দর্শকের জন্য। লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল। মানুষ জীবন ধারণের জন্য গাছের পাতা, মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল। সালটা ছিল ইংরেজির 1770 আর বাংলার 1176।
এই যে বাঁদিকে তাকান, ফাঁকা জায়গাটা দেখছেন, আজকে ধ্বংসস্তূপ। এই জায়গাটা ছিল তখনকার দিনে বাইজি মহল। এখানে নামকরা লখনৌর বিখ্যাত বাইজি হীরাবাই নাচ করতেন। তার ছবি দেখাবো। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত। কিছুটা ইতিহাস গাইডের মুখ থেকে শোনা হলো, আর কিছুটা শুনে বলছি। এই যে দেবী সিংহ রাজা বিশাল অত্যাচারী ছিল, মানে এত অত্যাচারী ছিল, যদি খাজনা সাজনা আদায় করতে যেত, যদি না দিতে পারতো, ওই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে পুড়িয়ে মারতো, বা স্বামীর সামনে স্ত্রীকে, স্ত্রীর সামনে স্বামীকে শিক গরম করে নাকি চোখ অন্ধ করে দিত। এরকম বিশাল কি বলবো, নারকীয় কাজকর্ম করতেন এই রাজা। মানে অত্যাচারের একটা লেভেল থাকে, সেই লেভেলটাকে অতিক্রম করে গেছিলেন এই দেবী সিংহ। আর যে হীরাবাইটা এইখানেই নাচ করতো। এখানে হীরাবাই নাচ করতো, এখানে কোনো একটা কারণে হীরাবাইকে এখানেই ফাঁসি দিয়ে দেওয়া হয়, নর্তকী হীরাবাইকে। আর যেটা বললেন উনি, যে হীরাবাই ঘন্টায় নাচ করার জন্য 5000 স্বর্ণমুদ্রা নিতেন। তা আমরা এবার ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে ডান দিকে ওপরে গিয়ে মিউজিয়ামটায় যাব। তো ভেতরে ঢুকেই প্রথমে রয়েছে একটা আর্ট গ্যালারি, আর আর্ট গ্যালারির পরে রয়েছে কিছু গ্যালারি। আর্ট গ্যালারি এটা তার দিয়ে রিক্সা করা রয়েছে, যে মানুষের টানা রিক্সা, সেটা তার দিয়ে করা রয়েছে। এখানে তার দিয়ে করা রয়েছে ঘোড়ার গাড়ি। আর এদিকে সমস্ত ছবি। এটা হচ্ছে বাথটাব, পুরো চীনামাটির তৈরি। আর এদিকে বিভিন্ন কাগজপত্রগুলো রাখা রয়েছে, বা এই খতিয়ানগুলো। আমরা এখান থেকে এবার ওপরের দিকে উঠবো। ওপরের দিকে সিঁড়িতে উঠে যেই বিষয়গুলো রয়েছে সেগুলো ক্যামেরা করা যাবে না, যেটা বললো, তবে যতদূর করা যায় আমি দেখাচ্ছি। উপরে ওঠার সিঁড়িটা হচ্ছে পুরো কাঠের সিঁড়ি, এদিকে ওপরে কাঠ, এটা লোহা। কাঠের সিঁড়ির নিচেও হচ্ছে পুরো সমান সমান কাঠ দিয়ে তৈরি, এর উপরেও রয়েছে কাঠ। এখানে রয়েছে স্টেট ব্যাংকের পুরনো চেকবুক। স্টেট ব্যাংকের পুরনো চেকবুক এইরকম হতো। আর এদিকে বিভিন্ন খতিয়ান এবং খাজনার বই, আর কি বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো এখানে রাখা রয়েছে। তো এখানে রয়েছে পিতলের তৈরি হাতি না, এগুলো অ্যাকচুয়াল ম্যামথ। হাতির যে পুরনো ভার্সন বা আগের ভার্সন ম্যামথ, সেই ম্যামথ হচ্ছে এটা। আর এখানে ছবি তোলা পুরোপুরি বারণ। এখানে যে পুরনো অস্ত্রগুলো রয়েছে এই রাজ পরিবারে বা দেবী সিংহ নসিপুর রাজবাড়ি, সেই অস্ত্র এগুলো। আর এখানে পিতলের ময়ূর করা রয়েছে, ময়ূরের শিংগুলো নিচে রাখা রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন রাজ পরিবারেরই ঐতিহাসিক যে বিভিন্ন ব্যক্তিত্ব, তাদের মূর্তি। আর এখান থেকে বেরিয়ে এটা একটা বড় বাজনার যন্ত্র রয়েছে। এপাশে একটা পালকি করা রয়েছে, আর ওপাশে একটা ময়ূরপঙ্খী নৌকা, যে নৌকায় করে আগে যাতায়াত হতো, এবং ময়ূরের মতো এরকম দেখতে ছিল নৌকাটা। আর ভেতরে কিছু মাটির পুতুল করা রয়েছে, যেগুলো কৃষ্ণনগর থেকে আনা। আর এখানে সেই কাঁথা স্টিচের যে শাড়ি, পুরোনো দিনে সেই কাঁথা স্টিচের শাড়ি। কত বছর আগেও হাতের কাজ কত সুন্দর ছিল, যার প্রমাণ এই কাঁথা স্টিচের শাড়িতেই পাওয়া যাচ্ছে। ওইদিকে ছিল কাঁথা স্টিচের শাড়ি, এদিকে সোনার জরির শাড়ি। এখানে যে জরিগুলো করা রয়েছে সেগুলো সম্পূর্ণ সোনা একদম গলিয়ে সুতো করে এই জরিগুলো করা রয়েছে, তাই এটা সোনার জরি। এর মূল্য এখন বিশাল হবে, এত সুন্দর ক্ষুদ্র কাজ দেখা যায় না। এর মধ্যে ঘুরছি এবং এগুলো দেখছি, দেখে বেশ অবাকই হচ্ছে। আরেকটা ঘরে রয়েছে অষ্টধাতু রাধাকৃষ্ণ মূর্তি, আর এটা অষ্টধাতু পুরো দুর্গা মূর্তি। আর এদিকে এটা খুব সম্ভব কোনো একটা দুর্গ আকারে এটা করা হয়েছে, বা এই মুর্শিদাবাদে ঢোকার আগে যে গেটটা করা রয়েছে সেই গেটের আদলে এটা করা। আর এইটা হচ্ছে তখনকার দিনের ঘন্টা ঘড়ি। যে পেন্ডুলামটা দোলে, সেই পেন্ডুলামটা হচ্ছে ঘড়ির থেকেও প্রায় 5 গুণ সাইজে বড়। এটা হচ্ছে পিতলের তৈরি সিংহ, আর এটা হাতির দাঁত দিয়ে তৈরি। এইরকম জিনিসটা এখানে করা রয়েছে, পুরোপুরি হাতির দাঁত দিয়ে, এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। এগুলো বিভিন্ন জার। আর এটাও সেই পিতলের তৈরি সিংহ বা বাঘ। আমরা এই পরের ঘরটা এলাকা। নসিপুর রাজবাড়ির পুরো ভ্রমণটা শেষ হয়ে গেল। একটা শেষের ঘর ছিল,
মোটামুটি একটা সিকিউরিটির সাথে কথা বলে ভেতরের এইগুলো তুললাম। আর একটা ঘর ছিল যেটা একদম লাস্ট ঘর, ওখানে কোনো মতেই অ্যালাউ নেই, তাই ওখানে আর ছবি তোলা গেল না। এটাই হচ্ছে নসিপুর রাজবাড়ি বা দেবী সিংহের রাজবাড়ি। এখান থেকে বেরোবো এখন আমরা, বেরিয়ে আমরা নেক্সট স্পটের দিকে যাব। আমাদের নেক্সট স্পট হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম, মানে জগৎ শেঠের বাড়ি এটা। এখানে হচ্ছে টিকিট 30 টাকা করে, 30 টাকা করে টিকিট কেটে আমরা এই বাড়ির ভেতরে ঢুকবো এবং মিউজিয়ামের ভেতরে প্রবেশ করবো। এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি, আর এখানে পুরনো দিনের সব চেয়ার টেবিল রাখা রয়েছে। এটাও যেমন একটা পুরনো দিনের চেয়ার টেবিল, বেশ এগুলো হচ্ছে এখানে নিচে শিকল দিয়ে আটকানো রাখা রয়েছে। তো ব্যাপার হচ্ছে ভেতরে পুরোপুরি ভিডিও বা ছবি তোলা নিষেধ, ভেতরে ছবি তোলাও নিষেধ, ভিডিও করাও নিষেধ, তাই ভেতরে গেলে ওটা করা যাবে না। এখানে যেমন দেবী সিংহের বাড়িতে করা গেছিলো বা নসিপুর রাজবাড়িতে করা গেছিলো, এখানে করা যাবে না। এখানে আমরা এমনি ভেতরে গিয়ে ঘুরতে পারবো। তো বাইরে যেই জিনিসগুলো দেখানো রয়েছে, মানে এই যে স্পেসম্যান কপি একটা স্টিম ইঞ্জিনের রেলগাড়ি, তারপরে এদিকে আমি দেখাচ্ছি স্টিম ইঞ্জিনের রেলগাড়িটা, এপাশ থেকে রেলগাড়ির যে ইঞ্জিন সেটা। আর এখানে পুরো পলাশি যুদ্ধের যে কাহিনী, পলাশির আমবাগানের যে যুদ্ধ, এই নিয়ে একটা ভিডিও আছে আমার পলাশিটা, সেটা নিয়ে। তো পলাশি যুদ্ধের কাহিনী এখানে বর্ণনা করা হচ্ছে একটা চিত্রের মাধ্যমে বা ছবির মাধ্যমে। আর এইদিকেও রয়েছে কি একটা ছবি, যেটা ইংরেজ সরকারের আর কি দমন পীড়ন, এটা এই ছবির মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। তো আমরা ভেতরে প্রবেশ করবো হাউস অফ জগৎ শেঠ বা জগৎ শেঠের বাড়ির ভেতরে। এটাও নসিপুরে অবস্থিত, মুর্শিদাবাদের নসিপুরের মধ্যে এটা পড়ে, লালবাগ নয়, লালবাগ ওইদিকে যেটা হাজারদুয়ারি ছিল, আর এটা হচ্ছে নসিপুরের মধ্যে। তো এর ভেতরে প্রবেশ করে আবার আমরা বেরোবো, এর ভেতরে কিছু দেখানো যাবে না। জগৎ শেঠের বাড়িটার একটা ভুলভুলাইয়ার মতো, মানে একদিক থেকে ঢুকে ঘুরে ঘুরে আবার তার পাশ দিয়ে ওঠা হচ্ছে, এরকম আর কি। মানে ভেতরের কিছু ভিডিও বা ছবি তোলা যায় না, জন্য বাইরে এসে করছি। আর পুরো জগৎ শেঠের বাড়িটা ঘোরা হলো, অনেক দেখার জিনিস রয়েছে। তবে একটা জিনিস দেখলাম, সেটা সম্পূর্ণ ব্যবসার জন্য করে রেখেছে। আগে মানে বছর 2 আগেও এত টাকা টিকিট ছিল না, আর প্রত্যেকটা জিনিসের সামনে লেখা থাকতো, যেমন হাজারদুয়ারিতে লেখা রয়েছে যে কী জিনিস, সেটা লেখা থাকতো। এই এখন 30 টাকা করে টিকিট আর গাইড চার্জ 70 টাকা। আর কোনো জিনিসের সামনে লেখা নেই যে এই জিনিসটা কী জিনিস, শুধু জিনিসটা দেওয়া আছে, তার নিচে নামও লেখা নেই, কিচ্ছু তার সম্পর্কে বর্ণনা নেই। যেটা আপনাকে গাইড নিতেই হবে জানতে গেলে, এবং এটাই বিজনেস, মানে এইভাবেই ব্যবসা চলছে এখানে। তো আমরা এখন এখান থেকে উঠে বাইরের দিকে বেরোবো। আমাদের নেক্সট স্পট চলে এসেছি কাঠগোলা বাগান বাড়ি। তো কাঠগোলা বাগান বাড়িতে ঘুরতেই অনেকটা সময় লাগে এখানে, বাদ বাকি আগের মোটামুটি 1, 2, 3, 4টে ঘোরা হয়েছে, আর কাঠগোলা বাগান বাড়ি দিয়ে 5টা। আর যেই 7টা স্পট এর এদিকে বলে, বাদ বাকি 2টো স্পট যেতে যেতেই দেখিয়ে দেবে, মানে ঘোড়ার গাড়ি হলে ঘোড়ার গাড়ি থেকে, নাহলে টোটো থেকেই যেতে যেতে দেখিয়ে দেবে যে এই 2টো স্পট, আর কিচ্ছু না। আর এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ির গেট, যেটা এখন রং করা হচ্ছে। তো এখন আমরা কাঠগোলা বাগান বাড়ির ভেতরে প্রবেশ করবো। মূল গেটের এখানে বিশাল ভিড় আজকে, কালকে তো আরও ভিড় ছিল, আজকে ভিড় একটু কম, তাও ভালোই ভিড় রয়েছে। আর টিকিটটা এখানে না, টিকিটটা আরেকটু ভেতরে গিয়ে। সব জায়গায় যেমন টিকিট পুরো গেটের মুখে, এই কাঠগোলা বাগান বাড়িতে এখান থেকে কিছুটা গিয়ে আরেকটা গেট রয়েছে, সেকেন্ড গেট, ওখানে টিকিট কাটতে হবে। এবং কাঠগোলা বাগান বাড়ির দৃশ্যটা খুব সুন্দর, দুদিকে দেবদারু গাছ, মাঝখান থেকে ঢালাই রাস্তা, বেশ চওড়া পথ, বেশ সুন্দর। কাঠগোলা বাগান বাড়ির এইটুকুই বেশ সুন্দর দৃশ্য। এদিকে আমবাগান রয়েছে, আর এদিকেও তাই, মানে এমন সুন্দর। এখানে পুরো সূর্যের আলো প্রবেশ করছে না, পুরো ছায়া রয়েছে নিচটায়। আমরা যে ঢুকে এলাম মেন গেট থেকে, মেন গেটের পরে এখানে যে সেকেন্ড গেট, এখানেই টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট না কাটলে আর ভেতরে ঢোকা যাবে না। এবং এখানে টিকিট মূল্য মাথা পিছু 30 টাকা করে। তো টিকিট কাটা হলো। আর এখানে কি কি দেখার জিনিস রয়েছে, এখানে হচ্ছে কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গপথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথ জৈন মন্দির যেটা, আর মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান আর চিড়িয়াখানা। এই কটা জিনিস এখানে দেখতে পারবো আমরা। তো আমরা এখন ভেতরে প্রবেশ করি। চারিদিকে বাগান, খুব সুন্দর দৃশ্য। আর কাঠগোলা বাগান বাড়ির মূল বাগান বাড়িটা এই যে, বেশ বড় বড় স্তম্ভ, এবং এটা অ্যাকচুয়াল দোতলা বাড়ি, কিন্তু আগেকার দিনের দোতলা
এখনকার দিনের প্রায় 4 তলার সমান। আর ঢুকেই বাদিকে রয়েছে একটা সুড়ঙ্গ, সুড়ঙ্গ পথটা আমরা দেখব। এই হচ্ছে সুড়ঙ্গ পথ। এটা বেশ সুন্দর কারুকার্য করা রয়েছে, প্রত্যেকটাই লোহার কারুকার্য করা। আর এটা হচ্ছে সেই সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের সঙ্গে গঙ্গার যোগাযোগ রয়েছে। এই সুড়ঙ্গ দিয়ে জগৎ শেঠের বাড়ি ডাইরেক্ট চলে যাওয়া যায়। কাঠগোলা বাগানবাড়িতে প্রি ওয়েডিং এবং বিভিন্ন রকম ফটোশ্যুট চলে। এদিকে একটা ফটোশ্যুট চলছে, সেই সেট আপ সাজানো রয়েছে এখানে। আর কাঠগোলা বাগানবাড়িটা নদীর বা পুকুরের এই পাশ থেকে, নদী নয় পুকুর, পুকুরের এই পাশ থেকে এরকম খুব সুন্দর দেখা যাচ্ছে। এই পুকুরে মুড়ি বিক্রি করছে মাছকে খাওয়ানোর জন্য, বা মাছের যেই খাবার, মাছ যা খায় সেটা বিক্রি করছে মাছকে খাওয়ানোর জন্য। মাছের খাবার কত ভাই? 3টে 10 টাকা। কি খাবার? কি খাবার? বিস্কুট। আচ্ছা আচ্ছা। আর এই মাছ খাবে এগুলো দিলে? মাছ আসবে? আচ্ছা আচ্ছা। এখানে রাজহাঁসটা এসে খাচ্ছে খাবার। আর লাল এবং কালো দুটো রঙের মাছ রয়েছে, লাল কালো সাদা। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। সব খুদে খুদে মাছকে খাবার দে, দে দে খাবার দে, ছুঁড়ে মার খাবার। দেখ এক্ষুনি খেয়ে দেবে মাছ, মাছ ছুঁড়ে মার। আসলে সকাল থেকে খেয়ে খেয়ে পেট ভরে গেছে, ওই জন্য আসছে না। এই দেখ একটা আসছে খাওয়ার জন্য, ওই দেখ দেখেছিস খাচ্ছে কেমন। হাঁস এসেই খেয়ে নেবে সব। হাঁস টোস্ট বিস্কুট খেয়েছে। দে দে, হাঁসও খাবে। দে পড়ে যাবি তো। আরে ছুটতে মেরতে পারছি না। আরো খা, আরো খা, আরো খা, আরো খা, আরো খা, আরো খা, আরো খা। হ্যাঁ আরো খাবে? যত তত খা। আরে আরে খাচ্ছে না। আরে খা। তো কাঠগোলা বাগানবাড়ির ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে এখান থেকে যাওয়ার পথ এবং এর উপরে একটা মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামটা আমরা দেখব। এদিক থেকে ঢুকতে হবে আমার। তবে এর ভেতরে, এই মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যায় না, ভিডিও করা যায় না। মিউজিয়ামটা ঘুরে এসে তারপরে আবার ভিডিও করছি। পুরো কাঠের সিঁড়ি এখানে সব। এদিকে রঙিন কাঁচ দেওয়া রয়েছে, আর রঙিন কাচের সূর্যের আলো রঙিন কাচের ছায়া এখানে পড়ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এখন আছি কাঠগোলা বাগানবাড়ির পুরো ছাদে। কাঠগোলা ঢোকার গেটটা ঠিক এরকম লাগছে, আর সামনে রয়েছে সেই সুড়ঙ্গ পথ। চিড়িয়াখানায় রয়েছে বিদেশি পায়রা, কিছু পাখি, আর এদিকে অ্যাকোরিয়ামের মাছ। অনেক রকম অ্যাকোরিয়াম এবং অনেক রকম মাছ অক্সিজেন সাপ্লাই দিয়ে রাখা রয়েছে। আর চারিদিকে যা দেখা যাচ্ছে পুরোটা পাখি, মানে বিভিন্ন ধরনের পাখি আর মাছ দিয়েই এদিকে ছোট্ট একটা চিড়িয়াখানার মতো করা হয়েছে, যেটা বাচ্চাদের আনন্দ দেবে। ম্যাকার জন্য দুটো খাঁচা দেওয়া, ও এই দিলে ভেঙে দিতে পারে নিচে। কাঠগোলা বাগানবাড়ি ঘোরা হয়ে গেল, মানে এটাই ঘুরলেই শেষ হয়ে যায়, যে এদিকে স্পটগুলো রয়েছে সেগুলো। কিন্তু আমরা কাটরা মসজিদে এর সাথে অ্যাড করেছি, এরপর আমরা যাবো কাটরা মসজিদে।
আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্পট কাটরা মসজিদে। এটা জেনারেলি থাকে না, তো এক্সট্রা 50 টাকা দিয়ে এটা করা হলো। কাটরা মসজিদের দুদিকে দুটো বড় বড় গম্বুজ বা স্তম্ভ রয়েছে। আর কাটরা মসজিদের ইতিহাস রয়েছে, এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে। এর ভেতর এখন নামাজ পড়া হয় না, এটা হাজারদুয়ারি থেকেও 107 বছর আগে তৈরি। আমরা এখন এর ভেতরে প্রবেশ করব। তো এটা মোটামুটি যা চওড়া দেখছি ছোট্ট ছোট্ট ইট দিয়ে করা। ইটগুলো সেই আগের এই ইট মোটামুটি 10টা জোড়া দিলে এখনকার ইট হবে, এত ছোট ইট দিয়ে করা। এবং যতটা চওড়া দেখে মনে হচ্ছে প্রায় এখনকার ইট যদি 10টা রাখা হয় এরকম চওড়া হবে। আর এই মসজিদটা হচ্ছে যখন মুর্শিদ কুলি খাঁ রাজধানী স্থানান্তরিত করেছিল মুর্শিদাবাদে, তখন এটা করা। কাটরা শব্দের অর্থ হচ্ছে বাজার। এখানে পার্শ্ববর্তী একটা বাজার ছিল, তাই কাটরা নামের এই মসজিদটা করা হয়েছে কাটরা মসজিদ। এখানে আগে নামাজ পড়া হতো, এখন আর করা হয় না। এর মধ্যেই নাকি মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি দেওয়া রয়েছে, সেটাও আমরা দেখব। এর গঠনশৈলী খুব ভালো, এত বছর হয়ে গেছে এর নির্মাণ, হাজারদুয়ারি থেকেও 107 বছর আগে নির্মাণ করা। এখনও পর্যন্ত এর যে গাঁথনিগুলো আটুট রয়েছে, মানে মোটামুটি বলা যায় সেই টেরাকোটার মন্দির যেমন রয়েছে বাঁকুড়ায়, যেমন এখনও তার গায়ে বিভিন্ন মূর্তিগুলো স্পষ্ট রয়েছে, এটাও ঠিক তেমনি। এখন যেখানে উপস্থিত রয়েছে, যেটা ঠিক সিঁড়ি রয়েছে, এখানে সিঁড়ির নিচে মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি দেওয়া রয়েছে। এই সিঁড়িটার নিচেই মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি দেওয়া, এর উপর দিয়ে সবাই হেঁটে আসে। মানে মুর্শিদ কুলি খাঁর এটা হচ্ছে অহংকার বা নিরহংকার একটা ইচ্ছে ছিল। তিনি জীবনে যে পাপকর্ম করেছেন, সেই পাপকর্ম এমন জায়গায় তার কবর দেওয়া হবে, তার উপর দিয়ে সবাই হেঁটে যাবে, তার পায়ে নিষ্পিষ্ট হয়ে তার সব পাপকর্ম আস্তে আস্তে মুছে যাবে। এটাই তার ইচ্ছে ছিল, ওর জন্য এই সিঁড়ির নিচে তার সমাধি দেওয়া রয়েছে। আর মসজিদের দৃশ্যটা খুব সুন্দর। এখানে একসময় 700 জন যারা হচ্ছে এই মসজিদ নামাজ পড়ায়, ওগুলো 700 জন ছিল, এখানে থাকতো। এখন আর কেউ নেই, এখন শুধু মসজিদটাই রয়েছে। আর এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেই রয়েছে। কাটরা মসজিদে অনেক ফাঁকা, মানে বেসিক্যালি যারা মুর্শিদাবাদ সাইট সিন ট্যুর করায়, যে টোটোগুলো বা ঘোড়ার গাড়িগুলো, তারা এই দিকে আসে না, কারণ এটা রেল লাইনের এপারে। তাই আর কাটরা মসজিদ ঘুরে আমাদের বেশ ভালোই লাগছে। এর থেকে যে আর্কিটেকচারগুলো করা রয়েছে বা যেই জিনিসগুলো করা রয়েছে, এগুলো দেখতে বেশ ভালো লাগছে। ভেতরে ঢুকে ভেতরে একটা গম্বুজ আকৃতি রয়েছে, যে গম্বুজটা দেখা যাচ্ছিল বাইরে থেকে, তার চূড়া বা মাথা হচ্ছে এটা। আর এই দিক থেকে এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে। কাটরা মসজিদ দেখা হয়ে গেল। কাটরা মসজিদের কোনো প্রবেশ মূল্য লাগে না, এটা একটা কথা বলে রাখি। গাইড নিতে পারেন, গাইড নিলে এখানকার ইতিহাস সম্পূর্ণ জানতে পারবেন, এটা একটা ব্যাপার। ঠিক আছে, তো দেখা হলো। আমরা এখন বেরোচ্ছি কাটরা মসজিদ থেকে। এখান থেকে ডাইরেক্ট স্টেশন থেকে আবার বাড়ির পথে যাত্রা। মুর্শিদাবাদ ট্যুর এখানেই শেষ হচ্ছে। এই ছিল মুর্শিদাবাদ ট্যুর সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত। 1 রাত 2 দিন অথবা দিনের দিন এসে কীভাবে ঘুরবেন, সমস্ত জায়গায় ঘুরে দেখালাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।